সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অটাইটিস এক্সটার্না বা বহিকর্ণের প্রদাহ নিয়ে আলোচনা করব। অটাইটিস এক্সটার্না হচ্ছে এমন একটি রোগ যেটি সারা পৃথিবীতে যত পপুলেশন আছে তার 10% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই রোগ দ্বারা আক্রান্ত হয়। এই রোগ কীভাবে বোঝা যায়? সাধারণত আমাদের বহিকর্ণের যে অংশ আছে তার যে স্কিন বা ত্বক থাকে, সেই স্কিন বা ত্বক যদি ফুলে যায়, যদি কিছুটা লাল লাল হয়, একই সাথে ব্যথা, চুলকানি এবং কান দিয়ে যদি কোনো পুঁজ পানি পড়ে, তাহলে বোঝা যায় যে কিছু ডার্মাটোলজিক্যাল কজ যেমন একজিমা, সোরিয়াসিস, সিবোরিক ডার্মাটাইটিস ইত্যাদি জন্মজনিত কারণে এই রোগটি হতে পারে। কিছু অ্যালার্জিক কজ, আমাদের চারপাশে যে বিভিন্ন রকম অ্যালার্জেন থাকে সেগুলো কানের ভিতরে ঢুকলে হতে পারে, অথবা কানের মধ্যে অনেকে বিভিন্ন মেডিকেশন বা ড্রপ ইউজ করেন, সেগুলার হাইপার সেন্সিটিভিটির কারণে হতে পারে। দেন হচ্ছে এনভায়রনমেন্টাল কজ, অর্থাৎ বাহিরের পরিবেশ যদি স্যাঁতসেঁতে বা ভিজা থাকে সেই ক্ষেত্রেও এই রোগটি হতে পারে। তারপর হচ্ছে ট্রমাটিক, বাইরে থেকে কোনো কারণে কান যদি চুলকায় অথবা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, এবং কেউ কেউ ইয়ার ক্যান্ডেলিং অর্থাৎ একটা চোঙ্গার সাহায্যে গলিত মোম ভিতরে দেয়, সেটার কারণে কানের যে স্কিন থাকে সেটা ইনজুর্ড হয়ে অটাইটিস এক্সটার্না হবে, এবং বাইরের কিছু জীবাণু বা অর্গানিজমের জন্য অটাইটিস এক্সটার্না হয়। সাধারণত 4 ধরনের জীবাণু দিয়ে এটা হয়। একটা হচ্ছে সিউডোমোনাস, এবং অন্যান্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য হয়। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফিলোকক্কাস অরিয়াস। এই সকল কারণে অটাইটিস এক্সটার্না হয়ে থাকে। এখন আসেন এই রোগের ডায়াগনোসিস বা নির্ণয়ের পদ্ধতি। সাধারণত রোগীর যে সাইন সিমটমস, অর্থাৎ রোগীর কানের যে স্কিন থাকে সেটা ফুলে যাবে, সেটা লাল হবে, ব্যথা হবে, চুলকাবে এবং কান দিয়ে পুঁজ পানি পড়বে, সেগুলোর মাধ্যমে এই রোগটা ডায়াগনোসিস হয়। এখন আসুন প্যাথোজেনেসিস, অর্থাৎ এই রোগটি কিভাবে হচ্ছে। আমাদের কানের মধ্যে সব সময় একটি লিপিড অ্যাসিড বেস ব্যালেন্স থাকে, এবং কানের পিএইচ হচ্ছে নর্মালি 4 থেকে 5, এবং এই রোগের প্যাথোজেনেসিসে সাধারণত 3টা স্টেজ বা ধাপে এই রোগটি হয়। প্রথমে হচ্ছে একটা প্রি ইনফ্লামেটরি ফেজ, একুট ইনফ্লামেটরি ফেজ এবং ক্রনিক ইনফ্লামেটরি ফেজ। প্রি ইনফ্লামেটরি ফেজে যতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর বললাম তাদের কোনো একটার কারণে এই ডিসিজ প্রসেসটা শুরু হয়, এবং তার যে নর্মাল যে এনভায়রনমেন্টটা ছিল সেটা হ্যাম্পার হয়, এবং কানের যে আবরণ বা স্কিনের যে আবরণ থাকে সেটা প্রথমে ইনজুর্ড হয় এবং এটা ফুলে যায়। তারপরে তার নর্মাল যে অর্গানিজম বা বাহিরের ইনভেডিং অর্গানিজম ভিতরে ঢুকতে থাকে, তখন কানের স্কিন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং অনেক বেশি ব্যথা হয়। এজন্য দেখা যায় এই সমস্ত রোগীগুলার কারো ক্ষেত্রে কানের ছিদ্র অল্প পরিমাণ থাকে, কারোটা অল্প একটু দেখা যায়, কারোটা পুরোপুরি বন্ধ থাকে। এবং এই রোগ যদি আরও অনেক দিন চলতে থাকে এবং আফটার 6 মান্থ হয়, তখন সেটা ক্রনিক ফেজে চলে আসে। এখন আসুন এই রোগের ম্যানেজমেন্ট কী। এই রোগের ম্যানেজমেন্ট হচ্ছে মোটা দাগে 5টি হেডলাইনে করা হয়। প্রথম হচ্ছে কানের ভিতরের যে ডিসচার্জ বা ডেব্রিজ থাকে সেটা থরো এবং রেগুলার টয়লেটিং করা হয়। নাম্বার 2 হচ্ছে কিছু টপিক্যাল মেডিকেশন ইউজ করা হয় যাতে করে ব্যথা বা ইনফেকশন কমে যায়। 3 নম্বর হচ্ছে অনেক বেশি ব্যথা থাকে, একটি পেইন কিলার বা অ্যানালজেসিক দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে রোগীর যদি কোনো রিজিওনাল বা সিস্টেমিক কোনো ম্যানিফেস্টেশন থাকে সেক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। এবং সর্বশেষ হচ্ছে যে সমস্ত প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোর কারণে এই রোগটা হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে। কমপ্লিকেশন কি? এই রোগের যদি চিকিৎসা ঠিকমতো না করা হয় সেক্ষেত্রে কী হবে?
সেক্ষেত্রে আমাদের কানের বাহিরের দিকে যে অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিনা বা অরিকল বলে, সেটাকে একটা নরম যে হাড় থাকে সেটাকে কার্টিলেজ বলে, তার উপরে যে কভারিং থাকে এখানে স্কিন চামড়া থাকে, তারপর সফট টিস্যু থাকে এবং নরম হাড়ের উপরে একটা কভার থাকে, সেগুলো সবগুলো ইনফেকশনকে বলা হয় পেরিকন্ড্রাইটিস হয়। এবং এই কার্টিলেজটা ইটসেলফ কন্ড্রাইটিস ইনফেকশন হবে, জায়গাটা সেলুলাইটিস হয়, আমাদের এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্যারোটাইটিস হয়, এই সমস্ত কমপ্লিকেশনগুলো হবে। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, বিশেষ করে যাদের ডায়াবেটিস, স্ট্রোকের পেশেন্ট, যাদের এইডস, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ইনফেকশন অনেক বেশি তীব্র হয়, যেটাকে মেলিগন্যান্ট অটাইটিস এক্সটার্না বলে। এবং আমাদের কানের যে স্কাল বোন থাকে সেগুলোর মধ্যেও ইনফেকশন হয়, সেটাকে বলে স্কাল বেস অস্টিওমাইলাইটিস হয়। তাহলে পরামর্শ বা উপদেশ হচ্ছে, যে সমস্ত কারণ বা প্রিডিসপোজিং ফ্যাক্টরের জন্য এগুলা হয়, যেগুলো থেকে আমরা বাঁচতে পারি, যেমন স্যাঁতস্যাঁতে এনভায়রনমেন্ট থেকে আমরা দূরে থাকব, নিয়মিত কান পরিষ্কার করা, কানে ময়লা জমতে না দেওয়া, কোনো ফরেন বডি ঢুকলে সেটা মেটিকুলাসলি বের করে ফেলা, এবং বিভিন্ন জীবাণু থেকে দূরে থাকা, এবং যত্রতত্র কানের ব্যথা পাও থেকে দূরে থাকা, এবং এয়ার ক্যান্ডেলিং, এই সমস্ত আজে বাজে জিনিস থেকে দূরে থাকা, এগুলো থেকে দূরে থাকলে আশা করা যায় অটাইটিস এক্সটার্না থেকে আমরা বাঁচতে পারবো। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম, যে অটাইটিস এক্সটার্না হলো বহিঃকর্ণের একটি প্রদাহ। এটা সাধারণত এই রোগটি বোঝা যায় কানের যে স্কিন থাকে সেটা যদি ফুলে যায় এবং লাল হয়, সাথে যদি কোনো ব্যথা থাকে, তারপরে যদি চুলকানি থাকে এবং কান থেকে কোনো ডিসচার্জ হয়, তাহলে সে রোগটা বোঝা যায়। অনেকগুলো কারণ দায়ী, তার মধ্যে কিছু বললাম গঠনগত অ্যানাটমিক্যাল কজ, কিছু ডার্মাটোলজিক্যাল কজ, কিছু ট্রমাটিক কজ, কিছু এনভায়রনমেন্টাল কজ এই জন্য হয়। তারপরে এই রোগের ডায়াগনোসিস মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল, এবং ম্যানেজমেন্ট করা হয় সাধারণত 5টি হেডিংয়ে। প্রথমে হচ্ছে একটা থরো রেগুলার টয়লেটিং করা হয়, তারপরে কিছু টপিক্যাল মেজার্স নেওয়া হয়, পেন কিলার ব্যবহার করা হয়, রিজিওনাল অ্যান্ড সিস্টেমিক ট্রিটমেন্ট করা হয় সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, এবং প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো থেকে দূরে রাখা হয়। কমপ্লিকেশনের মধ্যে রয়েছে পেরিকন্ড্রাইটিস, কন্ড্রাইটিস, তারপরে এখানে সেলুলাইটিস হয়, প্যারোটাইটিস হয়, ইত্যাদি হয়। ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টের মেলিগন্যান্ট অটাইটিস এক্সটার্না হয়। এই রোগ না হওয়ার জন্য আমাদের যা করা উচিত, যে সমস্ত কারণে এই রোগটি হয়, যেমন কানের ভিতরে অনেক দিন যদি খৈল জমা থাকে সেগুলো রেগুলার পরিষ্কার করা, কোনো ফরেন বডি ঢুকে গেলে সেটা মেটিকুলাসলি বের করে ফেলা, এবং কানে যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে দূরে থাকা, ইত্যাদি জিনিসগুলো মেনে চললে সাধারণত এই রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। আশা করি এই জিনিসগুলা আপনাদের কাজে লাগবে এবং এই রোগ সম্পর্কে একটি সম্যক ধারণা পেলেন। সবাই ভালো থাকবেন এবং এই রোগটি সম্পর্কে নিজে জানুন এবং অন্যদের জানতেও সহায়তা করুন।